পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচি সেই সময় তারা দিয়েছিলেন। রাষ্ট্রপতিকে নানাভাবে বিভিন্নভাবে অপমানও করা হয়েছিল। সেই সময় যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতেন বা এই যে সাংবিধানিক ধারাবাহিকতা যদি বজায় রেখে যেই 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন হলো, সেটি কি তখন সম্ভব হতো? সাংবিধানিক ধারাবাহিকতা রেখে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে? হয়নি তো। এটা হচ্ছে জুলাই সনদ একটা আদেশ হয়েছিল, সেই আদেশ মেনে, যে আদেশকে আবার হচ্ছে মানে গণভোট যে আদেশটা, সেই আদেশটাকে আবার বিএনপি অবৈধ বলে। কিন্তু আবার এই নির্বাচনের দিন তারিখ ঠিক হওয়াটাকে এটা আবার অবৈধ বলে না। মানে এটা যতটুকু আসলে গণ অভ্যুত্থানটাকে মূলত বিএনপি একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করে। যতটুকু সময় আসলে গণ অভ্যুত্থানকে সামনে রেখে তার ক্ষমতাকে বৈধ করা দরকার, তখন গণ অভ্যুত্থানকে সামনে আনে, এবং যখন আসলে প্রয়োজন হয় না তখন আসলে গণ অভ্যুত্থানকে তারা রেকগনাইজ করে না। রেকগনাইজ করে না বলতে মুখে মুখে রেকগনাইজ করা একরকম, কিন্তু যখন বলছে যে এই সাংবিধানিক ধারাবাহিকতা আসলে ছিল না, অনেক কিছু সংবিধানের বাইরে থেকে হয়েছে। সংবিধানের বাইরে থেকে যদি না হতো, ভাই তো বললেন যে 90 দিনের মধ্যে তো তাহলে একটা নির্বাচন দেওয়ার কথা ছিল। 90 দিনের মধ্যে নির্বাচন হয় নাই। তার মানে সংসদ কে ভেঙে দিল? সংসদ ভেঙে দেওয়ার কথা এখন বলা হয় যে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছে। আমি যদি সেটা ধরেও নেই, তারপরে তো 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন তো হয়নি। তার মানে ভাই বললেন তো এই কারণে ইন্টারিমকে আমরা জবাবদিহিতার আওতা আনতে পারবো। তার মানে তো সংবিধানটা পুরোটা হয়নি। এবং যদি আমি বলি যে এই রাষ্ট্রপতি, এবং অনেক সময় আমরা দেখেছি ভারত থেকে শেখ হাসিনা দাবি করে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ হচ্ছে সে ইন্টারিম গভর্নমেন্টকে তো আসলে অবৈধ বলে ঘোষণা করে। কারণ তাহলে সেই হিসেবে যদি আপনি বলেন সাংবিধানিক ধারাবাহিকতা, তাহলে 29 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, এবং মাঝখানে আসলে যেগুলো হয়েছে সবই অবৈধ। জি, মোশাররফ আহমেদ ঠাকুর যেমনটা বলছিলেন যে যখন আপনি শপথ নিচ্ছেন, যেহেতু শপথের প্রশ্ন আমি আপনাকে আগে করেছি, সেই প্রশ্নে যদি আবার আসি, আমি আপনার বক্তব্য শুনেছি, কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর যেমনটা বলছিলেন যে যেহেতু শপথ নিয়েছে তার মানে রাষ্ট্রপতিকে মেনে নেওয়া, যেমনটা তাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারীও বলেছেন যে বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেওয়া হয়েছে। নাহিদ ইসলামরা যদি সংবিধান মেনে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে বিপ্লবী সরকার গঠন করত, সেক্ষেত্রে দায় মুক্তির প্রসঙ্গ আসতো না। সেটা কি নিয়ে কি বলবেন? আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী যার কথা বলছেন, রাজনৈতিক সহকারী, তিনি আসলে তার আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে না, যে উনি আসলে সংবিধানটা পড়ে দেখেন নাই। এই কারণেই এই ধরনের যত সব উল্টা পাল্টা কথা উনি বলতে পারছেন। সেটা হচ্ছে সংবিধান, উনি বলেছেন সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার পরে তার নাকি আর বিচার চাওয়া যায় না। হ্যাঁ, উনি এটা বলেছেন। কারণ সংবিধানে রাষ্ট্রপতিকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি যেটা বললাম যে উনার যতটুকু মেয়াদ, সেই সময়ে আসলে উনার কার্যকালীন, উনি যতক্ষণ দায়িত্বে আছেন, তখন সেই সময় কার্যবিধি অনুযায়ী উনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। কিন্তু পরবর্তীতে উনি যখন দায়িত্বে নাই, তখন তো আসলে তাকে সেই সময় তো বিচার আসলে হবে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার আগ মুহূর্তে বা আগে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, যেমনটা ইসলামী ব্যাংকের কথা বলছেন, দুদকের কথা বলছেন, আরো বেশ কিছু অভিযোগ। কিন্তু তার কেন উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন যদি উনি কোনো, সেটা নিয়েই বলছি, যেমনটা একজন আইনজীবীর বক্তব্য যদি আমি আপনাকে তুলে ধরি, একজন আইনজীবী কি বলে, যেহেতু আমি আইনজীবী না, আইনজীবীর বক্তব্য তুলে ধরেই আপনাকে বলি। আইনজীবী হাবিবুর রহমান একটি গণমাধ্যমকে বলেছেন, সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালন করতে গিয়ে কৃতকার্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। এই দায় মুক্তি পদত্যাগের পরেও কার্যকর থাকবে। সেই ক্ষেত্রে কেবল বলা হচ্ছে পূর্ববর্তী সময়কার যে অপরাধ কিংবা তদন্ত, যেটি নিয়ে আইনমন্ত্রীও পরিষ্কার করেছেন। আমি যদিও আইনের ছাত্র না, কিন্তু এটা একটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে স্পষ্টত। তাহলে আপনি আমাকে বলেন, এটা মোশাররফ ভাইরা খুব ভালো বলতে পারবেন, এরশাদের যে আন্দোলন হয়েছিল তার বিরুদ্ধে, তখন দুর্নীতির অভিযোগে তাকে বিচারিক প্রক্রিয়ায় কিভাবে করে তার কারাদণ্ড হয়েছিল। তিনি রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করেছেন হচ্ছে 90-এর, আমি তো ভুল না করি, 6 ডিসেম্বর।